ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করলেন তারেক রহমান। ওসমান হাদি ও জাতীয় কবির পর বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই চায়ক। এআই প্রযুক্তির বিস্তার সত্ত্বেও মধ্যপ্রাচ্যে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। 2030 সালের মধ্যে 15 লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত। এবং ইতালিতে বাংলা ফেস্টিভ্যাল ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি। দেশীয় সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা দৃঢ় হবে আশা আয়োজকদের। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটার তালিকায় নাম নিবন্ধন ও এনআইডির কার্যক্রম সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙ্গুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এর আগে একই প্রক্রিয়া শেষ করেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ইসি সচিব জানিয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত জানানো হবে। 2008 সালে 1/11 সরকারের সময় যখন ছবি সহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়, তার আগেই দেশ ছাড়তে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ফলে গত 17 বছর ধরে ভোটার তালিকায় নাম নেই তার। অপেক্ষার অবসান পেরিয়ে দেশের মাটিতে পা রাখার 3 দিনের মাথায় তাই ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। দুপুর 1টার দিকে সংরক্ষিত কক্ষে গিয়ে 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ এবং ছবি তোলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু সময় আগেই একই প্রক্রিয়া শেষ করেন তার কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইসির তথ্য বলছে ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে এনআইডি উইংয়ের ডিজি জানিয়েছেন তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বনিম্ন 1 দিন লাগবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী কন্যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে রোববার কমিশনে পেশ করা হবে বলে জানান ইসি সচিব। কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা, আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। এদিকে ভোটার হওয়ার পরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে দুজনের কবরে শ্রদ্ধা জানান তিনি। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে থাকা সব দোলাচল কেটে গেছে। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা শরীফ ওসমান হাদির সমাধিস্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করলেন শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারত। সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, ওসমান হাদির কবর জিয়ারত করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই চায়ক। আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। সেই আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে। তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। শনিবার বেলা 11:15টার কিছুক্ষণ পর সমাধিস্থলে এসে পৌঁছান তিনি। স্বাগত জানান ঢাবি উপাচার্য নিয়াজ মাহমুদ খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাদা দলের শিক্ষক নেতারা।
স্বাগত জানাতে সমাধিস্থলে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরাও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। তার বক্তব্যে তিনি বাংলাদেশের কারো বিরুদ্ধাচরণ করেননি। তিনি কিন্তু বাংলাদেশের সকলকে নিয়ে কথা বলেছেন। আমরা মনে করি তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্রের প্রতি, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। তারেক রহমানকে সামনাসামনি এক নজর দেখতে আসেন আরো অনেকেই। উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান, পরে রওনা হন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন শহীদ ওসমান হাদি। তার কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমান এই বার্তায় দিলেন, আগামী দিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তিনিও। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ভোটার হওয়ার কার্যক্রম শেষ করে বনানী কবরস্থানে পৌঁছান তিনি। এ সময় কোকোর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান, এরপর মোনাজাত করেন। পরে বনানীর সামরিক কবরস্থানে যান তিনি। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যান্যদের কবরও জিয়ারত করেন তারেক রহমান। মায়ের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। শনিবার মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম জিয়াকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার জন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। অন্যান্য রোগীদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এভারকেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন এবং উনি দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যা পাশে উনি উপস্থিত ছিলেন এবং উনি একজন ছেলে হিসাবে মায়ের প্রতি যে মমত্ববোধ সেটি বহিঃপ্রকাশী। এটি সেই মেডিকেল বোর্ডে সদস্য হিসাবে ডাক্তার জুবাইদা রহমান, আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে উনিও মেডিকেল বোর্ডে ছিলেন। 2030 সালের মধ্যে 15 লাখের বেশি ভিনদেশি কর্মী নেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এমন তথ্য উঠে এসেছে 2025 সালে প্রকাশিত এক বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায়। বলা হচ্ছে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তি দ্রুত বিস্তারে চাকরির ধরন বদলালেও মধ্যপ্রাচ্যে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। ফলে সৌদি আরব ও আমিরাতে আগামী কয়েক বছরে বিদেশি কর্মীদের জন্য তৈরি হচ্ছে কাজের বড় সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যখন বিশ্বজুড়ে চাকরি সংকোচনের আশঙ্কা তৈরি করছে, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষার নতুন এক গবেষণা বলছে, এআই এর দ্রুত বিস্তার সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শ্রমবাজারে আগামী কয়েক বছরে বিপুল কর্মীর চাহিদা তৈরি হবে। সমীক্ষা অনুযায়ী 2030 সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মোট 15 লাখের বেশি অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা বা চাকরির ধরন বদলালেও উপসাগরীয় অঞ্চলে দক্ষ শ্রমিকের সামগ্রিক চাহিদা কমছে না। সৌদি আরবে ভিশন 2030 কর্মসূচির আওতায় নির্মাণ, অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ শ্রমবাজারকে আরও প্রসারিত করছে। এআই এর উৎপাদনশীলতা বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে ভবিষ্যতে শ্রম ঘাটতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমিরাতে শ্রমশক্তি 2030 সালের মধ্যে 12.1% বাড়তে পারে, যা বিশ্বের দ্রুত বর্ধনশীল শ্রমবাজারগুলোর একটি। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, আর্থিক সেবা খাতে কর্মীর চাহিদা বাড়ছে। গবেষণায় বলা হয়েছে, মূলত এআই পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করবে।
তবে দক্ষতা, তত্ত্বাবধান ও সেবা নির্ভর কাজে মানব শ্রম অপরিহার্য থাকবে। ফলে দক্ষ ও প্রশিক্ষিত বিদেশি কর্মীদের জন্য উপসাগরীয় অঞ্চলে চাকরির সুযোগ আগামী কয়েক বছর অব্যাহত থাকবে। আসমাতুলি, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, সৌদি আরবে ভিশন 2030 বাস্তবায়নে কোন কোন খাতে বিদেশি দক্ষ জনবল প্রয়োজন হবে? এক্ষেত্রে বাংলাদেশিদের কর্মসংস্থানের কোনো সুযোগ থাকবে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি জানেন বিশাল বিশাল এবং উচ্চবিলাসী সব মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে সৌদি আরব। দেশে তার ভিশন 2030-কে সামনে রেখে এইসব কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। এই কারণে সেখানে ব্যাপক শ্রম চাহিদা বৃদ্ধি করেছে। এছাড়াও সৌদি আরব 2034 সালে ফিফা বিশ্বকাপ এবং 2030 সালে রিয়াদ এক্সপো বেশ কয়েকটি হাই প্রোফাইল ইভেন্ট জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমান চলাচল, রেলওয়ে এবং স্পোর্ট স্টেডিয়ামের বিশাল অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। এইসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বিচিত্রময় জনশক্তির প্রয়োজন হচ্ছে। দেশটি নির্মাণ, অবকাঠামো, পর্যটন, লজিস্টিক এবং নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিপুল বিনিয়োগের ফলে আগামী কয়েক বছরে শ্রমশক্তির চাহিদা 11.6% বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নিবে সৌদি আরব। তবে দেশটি দক্ষ শ্রমিকের নিয়োগের উপর জোর দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে হলে অবশ্যই বাংলাদেশ থেকে বিভিন্ন কারিগরি শিক্ষা, পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক চাহিদা সব পূরণ করতে হবে বাংলাদেশকে। তাহলে সৌদি আরবে শ্রম বাজার বাংলাদেশি শ্রমিকদের দখলে রাখা সম্ভব বলে মনে করছেন এদেশে শ্রমিকদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছে সৌদি আরবের জেদ্দা থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ ফিরোজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরবের জেদ্দা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। যাচ্ছি পরবর্তী সংবাদে। ইতালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট বাংলা ফেস্টিভ্যাল। আগামী 2 জানুয়ারি রোমের লরেন্টিনায় 3 দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠিত হবে। আনন্দ আয়োজনের পাশাপাশি উৎসবে থাকবে প্রতিভাবানদের অন্বেষণে চ্যালেঞ্জ হান্ট প্রতিযোগিতা। নিউ ইয়ার বরণের প্রস্তুতির সঙ্গে সঙ্গে ইতালি প্রবাসীদের আনন্দ আয়োজনে যোগ হচ্ছে বাংলা ফেস্টিভ্যাল। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে এই উৎসব হতে যাচ্ছে বাংলা সংস্কৃতির দুর্দান্ত এক মিলন মেলা। উৎসব জুড়ে থাকবে নাচ, গান ও ফ্যাশন শো। থাকবে দক্ষিণ এশিয়ার প্রতিভাবানদের খোঁজে বিশেষ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী পিঠা ও বাঙালি খাবারের স্টল, জুয়েলারি, হ্যান্ডমেড, ক্রাফট ও নানান পণ্যের প্রদর্শনী। আয়োজকরা মনে করেন বাংলা ফেস্টিভ্যাল শুধু রেমিটেন্স যোদ্ধাদের আনন্দ আয়োজনই নয়, বরং এটি দেশীয় সংস্কৃতি, ভাষা ও শেকড়ের প্রতি প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভালোবাসাকে আরও সুদূর করবে। জানুয়ারি 2, 3 এবং 4 তারিখে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা অনুভূতি দেওয়ার জন্য। আশা করছি বাঙালিদের অনেক দিন পর একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন হবে এবং সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এর 2, 3, 4 আংশিক বাংলা ফেস্টিভ্যালে আমরা সকলের সহযোগিতা কাম্য করছি এবং আমরা চাই যে রোম শহরে অবস্থিত সমস্ত বাংলাদেশি যারা আছেন আপনারা সকলে আমন্ত্রিত। আগামী 2 জানুয়ারি রোমের লরেন্টিনা এলাকায় দেশি ইভেন্টস ভেন্যুতে পর্দা উঠবে 3 দিন ব্যাপী এই মহোৎসবের। শেষ হবে আগামী 4 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের 81 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং হানিস সরকার উজ্জ্বলকে সদস্য সচিব করা হয়। পরে আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং হানিস সরকারের উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। উপস্থিত ছিলেন নুরুল আমিন, মঈন চৌধুরী, টিপু সুলতান, আমিনুল ইসলাম আলাউদ্দিন, সেলিম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কাতারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। রাজধানীর দোহার আল হেলাল দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে ও প্রথম সচিব দূতাবাস প্রধান আব্দুল্লাহ আল রাজির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা। বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় মালদ্বীপ জাতীয় দল ও বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে 114 রানের লক্ষ্য তাড়া করে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপ ক্রিকেট টিম। বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের ক্রীড়া ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিও ও হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ঐক্যবদ্ধ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পরিকল্পনার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। দীর্ঘ 17 বছরের নির্বাসনের পর দেশে ফিরে তিনি যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের পরিকল্পনার কথাই বলেছেন বলে জানিয়েছেন পোস্টে। তরুণ, পেশাজীবী, কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। অকুণ্ঠ ভালোবাসা নিয়ে পাশে থাকায় সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জামায়াত ইসলামের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন দলটির 30 জন নেতাকর্মী। শনিবার এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তারা। বিভিন্ন ইস্যুতে আপত্তি থাকায় তাদের সাথে জোট গঠন কিছুতেই মেনে নেবেন না বলে জানিয়েছেন নেতারা। জন আমাদের মধ্যে আপত্তি জানিয়েছেন, তার মধ্যে 2-3 জন হয়তো পদত্যাগ করবেন, সবাই পদত্যাগ করবেন বলে আমরা জানি না। আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি অত্যন্ত ডেমোক্রেটিক ভাবে নেওয়া হয়েছে। সংস্কারের পক্ষে, গণভোটের হায়ের পক্ষে, এই যে জুলাই সনদ এর পক্ষে কাজ করার জন্য আমরা এই সংস্কারের মুখী হয়ে সংস্কারপন্থী দলগুলোর সাথে আমরা ঐক্যমতে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে এই ঘোষণা দেন এনসিপির এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব। ঢাকা 9, খিলগাঁও ও মুগদা আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। পোস্টে তিনি বলেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন। শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ঘোষণা দেন, ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করবেন রাশেদ খান। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাশেদ খানের অবদান গুরুত্বপূর্ণ। চার আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে
কে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আমরা চাই তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি। সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এমনকি প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নের চিঠিও তুলে দেওয়া হয়। এতে চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 10 আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম 11 আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেন্দ্র এটা পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত সীতাকুণ্ডের মানুষের প্রতীকটা সীতাকুণ্ডের মানুষের কাছে দিয়েছে আমার মাধ্যমে। মিত্র নাম মাত্র আসলাম চৌধুরী, কিন্তু দলের সাংগঠনিক শক্তি সবকিছু মিলে এটাকে ধানের শীষ প্রতীককে বিপুল ব্যবধানে বিজয়ী করার জন্য, সীতাকুণ্ডের মানুষের আশাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য প্রতীকটা বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা সহ দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শনিবার সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, সঙ্গে বাড়তে পারে ঘন কুয়াশা। এদিকে ঘন কুয়াশায় পাচুরিয়া, দৌলতদিয়া, শরীয়তপুর, চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও তাদের সহকারীরা। এবারে নিউজ 24 স্পোর্টস। সাব্বিরের ব্যাটিং ঝলকানিতে রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারালো ঢাকা ক্যাপিটালস। বড় জয় দিয়ে আসর শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকার দাপটে থেমে গেল রাজশাহীর এই জয়যাত্রা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি ঢাকার। শুরুতে সাইফ ওসমান মিঠুনের ব্যাটে ঢাকা পেয়েছে হতাশা। শেষ দিকে রাজধানীর দলটির জয় নিশ্চিত করেছেন সাব্বির শামীমের অপরাজিত জুটি। শামীম খেললেন 13 বলে 17 রানের কার্যকরী ইনিংস। সাব্বির ঝড় তুললেন, খেললেন 10 বলে 21 রানের অসাধারণ ইনিংস। সিলেটের ঢাকার অধিনায়কের সিদ্ধান্তে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী। প্রথমেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচে পিছিয়ে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংসের শুরুতে 0 রানে মাঠ ত্যাগ করেন ওপেনার ফরহাদ। টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ রাজশাহী 20 ওভারের ইনিংস থামল 132 রানে। দলটির হয়ে সর্বোচ্চ 37 রান করেন ক্যাপ্টেন শান্ত। ঢাকার হয়ে ম্যাচ সেরা ইমাদ ওয়াসিম নেন 3 উইকেট। জবাবে দলীয় 5 রানের সাজঘরে ফেরেন সাইফ হাসান। স্কোরবোর্ডে 42 রান উঠতে আউট হন ওসমান খান। ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনও সুবিধা করতে পারেননি। সময় উপযোগী ইনিংস খেললেন আব্দুল্লাহ আল মামুন। তার ব্যাট থেকে আসে 45। শেষ দিকে শামীমের 17 ও সাব্বির রহমানের হান্না মানা 10 বলে 21 রানে 7 বল আর 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজধানীর দলটি। শুভদেবনাথ, নিউজ 24। বিপিএলে দিনের দ্বিতীয় লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নোয়াখালী এক্সপ্রেসকে 1 উইকেটে হারালো সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নোয়াখালীর ইনিংস থামে। 7 উইকেটে 143 রানে দলটির হয়ে সর্বোচ্চ 61 রানের ইনিংস খেলেন মাহিদুল অঙ্কন। শেষ দিকে জাকের আলীর ব্যাট থেকে আসে 29 রান। খালেদ আহমেদ একাই নেন 4 উইকেট। জবাবে পারভেজ জীবনের 60 রানে জয়ের স্বপ্ন দেখে স্বাগতিকরা। তবে ক্যাপ্টেন মিরাজের ধীরগতি 33 রানে চাপে পড়ে দল। শেষ দিকে মেহেদী হাসান রানার হ্যাট্রিকে জয়ের স্বপ্ন ফিকে হতে থাকে দলটির। শেষ ওভারে পার্ট টাইম বোলার সাব্বির হোসেন আর দলকে জেতাতে পারেননি। সিলেটের হয়ে 13 বলে 16 রানের ইনিংস খেলেন ইথান ব্রুকস। আর এই ছিল প্রবাসী সংবাদে। সবাইকে ধন্যবাদ।